আলোচ্য বিষয় 2024 সালের চতুর্থ শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অঙ্কের সেট ওয়ানের প্রশ্ন এবং তার উত্তর। তোমার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থেকে 50 এবং এর জন্য সময় হবে 1 ঘন্টা 30 মিনিট। তোমাদের এই পরীক্ষাটি নভেম্বরের শেষে অথবা ডিসেম্বরের শুরুতে অনুষ্ঠিত হবে। তো এই যে পরীক্ষা তোমাদের প্রশ্ন উত্তর দিচ্ছি, এর আগে কিন্তু তোমাদের বাংলা, ইংরেজি এবং আমাদের পরিবেশের প্রশ্নের উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তার জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখানে দেখে দিতে পারো। তো তোমাদের এই প্রশ্ন উত্তর পর্ব শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও এলে সবচেয়ে আগে আপডেট তোমরা পেয়ে যাবে। তাহলে তোমরা মন দিয়ে এই ভিডিওটা দেখতে থাকো। প্রথম যে প্রশ্নটা আছে, কথায় লেখো। দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 এরকম যদি তোমাদের থাকে কথায় লেখা, তাহলে দেখো তোমরা জানো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এরকম করে তোমরা লিখে নেবে। দিয়ে এই সংখ্যাটাকে সেইভাবে তোমরা লিখে নেবে পেছন দিক থেকে। এইভাবে পেছন দিক থেকে তোমরা লেখা পেছন থেকে সামনে যাবে আস্তে আস্তে। দিয়ে তারপরে দেখবে তোমাদের এটা কি হয়েছে, কোটির ঘরে যেহেতু কি আছে, দেখো কোটির ঘরে 2 আছে, কিন্তু সামনে একটা 1 বেরিয়ে গেছে এখানে, তাহলে কি হলো 12 কোটি। 12 কোটি 34 লক্ষ 56,789। এখানে তোমরা 789 লিখতে পারো, 789 লিখলেও হবে, 789 লিখলেও হবে। এবার বলেছে সংখ্যায় লেখো 4 কোটি 4,004। তো আবার সেই রকমভাবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এভাবে ঘর করে নিলে। তাহলে কি আছে 4 কোটি, তাহলে কোটির ঘরে 4, তারপরে 4,000, তারপরে হাজার ঘরে 4, তারপরে মাঝের ঘরে কিছু নাই মানে কি হবে, শূন্য হবে। আর শতকের ঘরে কি আছে 4,004 বলেছে, 4,004 মানে শতকের ঘরেও শূন্য, দশকের ঘরেও শূন্য, এককের ঘরে শুধু 4। তাহলে এইভাবে যদি আমরা সংখ্যায় লিখি তাহলে আমরা এইরকম পাই। এবার দেখো বলেছে শূন্যস্থান পূরণ করো 2 গুণ 4। এটা শূন্যস্থান পূর্ণ করতে বলেছে। উপরটাকে কি বলে, উপরটাকে বলে লব, নিচেরটাকে কি বলে হর। তো 2 এর 3, দেখো এই যে 2 এর 3, উপরে যে তোমাদের লবে 2 আছে এবং নিচে হরে 3 আছে, এটাকে যদি আমরা 3 দিয়ে গুণ করি, দেখো 2কেও যদি আমরা 3 দিয়ে গুণ করি, নিচেও কিন্তু আমাকে 3 দিয়ে গুণ করতে হবে, কারণ উপরে 3 দিয়ে গুণ করলে নিচে 3 দিয়ে গুণ না করলে কিন্তু সংখ্যাটা সমান থাকবে না, এই যে ভগ্নাংশটা সমান থাকবে না। তাহলে দেখো 3 দুগুণে কত হয়, 3 দুগুণে হয় 6, 3 তিরিকে কত হয়, 3 তিরিকে হয় 9। বুঝতে পেরেছ? তাহলে এবার দেখো 2/3 সমান 10 এর কত হবে, তাহলে 2 এর সঙ্গে কত গুণ করলে 10 পাওয়া যায়। তো আমরা জানি 2 এর সঙ্গে যদি আমরা 5 গুণ করি তাহলে আমরা 10 পাবো। তো উপরে যদি আমরা 5 দিয়ে গুণ করি, আমাকে তো নিচেও 5 দিয়ে গুণ করতে হবে, নিচে 3 ছিল, তো 3কে যদি আমরা 5 দিয়ে গুণ করি কত হবে, 3 5 15। আচ্ছা, এবার দেখো নিচে বলেছে 2 এর 3 সমান 21। এবার 3কে কত দিয়ে গুণ করলে 21 পাওয়া যায়, 3কে আমরা জানি 7 দিয়ে গুণ করলে 21 পাওয়া যায়। তো 3কে যদি আমরা 7 দিয়ে গুণ করি, নিচে যদি আমরা 7 দিয়ে গুণ করি, ওপরেও আমাকে 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে 7 দুগুণে কত হয়, 7 দুগুণে হয় 14। তাহলে এখানে 14 বসে গেল। তারপরে বলেছে 2 এর 3 সমান 18। কি আছে, লবে যদি 18 হয়, মানে 2 এর সঙ্গে কত গুণ করলে 18 পাওয়া যায়, 2 এর সঙ্গে 9 গুণ করলে 18 পাওয়া যায়, 9 দুগুণে 18। তাহলে যদি আমি উপরে 9 গুণ করে থাকি, তাহলে আমাকে নিচেও 9 গুণ করতে হবে, তাহলে 3 গুণ 9, 3 9 27। তাহলে বোঝা গেল কিভাবে আমরা পেলাম। এবার দেখো ক্ষয়ের অঙ্কটা কি বলেছে, ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও ড্যাশ থাকে। ঘনবস্তুর আমরা জানি দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা থাকে। গ দেখো একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান, সমবাহু ত্রিভুজ, দেখো সমবাহু ত্রিভুজের মানে 3টে বাহুই কিন্তু সমান হবে। এই সমবাহু ত্রিভুজের প্রতিটি কোণের মান হয় কিন্তু 60 ডিগ্রি। আর 3টে কোণের সমষ্টি ত্রিভুজের সবসময় কিন্তু মনে রাখতে হবে 180 ডিগ্রি হবে। তারপর অঙ্কটা দেখো সেই নিয়ে আছে, 180 ডিগ্রি কোণকে ড্যাশ ও 360 ডিগ্রি কোণকে ড্যাশ বলে। তো আমরা জানি 180 ডিগ্রি কোণকে কি বলা হয়, সরল কোণ। এরকম 180 ডিগ্রি কোণকে কি বলি আমরা, সরল কোণ। আর 360 ডিগ্রি কোণকে বলে প্রবৃদ্ধ কোণ। বোঝা গেছে? এবার বলেছে গুণফল ও ভাগফল নির্ণয় করো। দেখো 87 কিগ্রা 7 গ্রামকে যদি 13 দিয়ে গুণ করা হয়, তো 87 কিগ্রা 7 গ্রামকে যদি আমরা 13 দিয়ে গুণ করি, তোমরা গুণ করে দেখবে এটা পাচ্ছি 1131 কিগ্রা 91 গ্রাম।
7 তারিখ 91, আবার যদি 87কে আমরা 13 দিয়ে গুণ করি আমরা কিন্তু 1131 পাবো। এবার বলেছে 90 ডেকালি 45 সেন্টিলি, এটাকে 15 দিয়ে ভাগ করব। তো যদি দেখবে তোমরা ভাগ করে দেখবে 15 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু আমরা 6 ডেকালি 3 সেন্টিলি পাবো। নর্মাল ভাগ করবে তাহলেই কিন্তু তোমাদের হয়ে যাবে। ফলাফল নির্ণয় করো। 3 গুণ 6 সমান 18। 5 ঘন্টা 60 মিনিট সমান কত সেকেন্ড বলেছে। এবার দেখো 5 ঘন্টাকে এখানে সেকেন্ডে পরিণত করতে হবে, মিনিটকে এখানে সেকেন্ডে পরিণত করতে হবে। আমরা জানি যদি মিনিটকে সেকেন্ডে পরিণত করতে চাই তাহলে 60 দিয়ে গুণ করতে হবে। আবার মিনিটকে যদি ঘন্টাকে যদি আমরা মিনিটে পরিবর্তন করতে চাই তাহলে 60 দিয়ে গুণ করতে হবে। তাহলে 5 যদি আমরা ঘন্টাকে তাহলে দেখা যাচ্ছে 60 গুণ 60 মানে 3600 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমরা সেকেন্ড পাবো। তাহলে 5 গুণ 60 মানে 3600। এখানে আমরা ভেঙে লিখেছি 5 গুণ 60 যোগ 50 গুণ 60। তাহলে এইভাবে করে দেখো এখানে পাবো আমরা 1800, এখানে পাবো 3000। তাহলে হলো 2100 সেকেন্ড। গোটাটাকে যদি আমরা সেকেন্ডে পরিণত করি তাহলে আমরা পাবো 2100 সেকেন্ড। এবার বলছে 13 বছর 9 মাস সমান কতদিন। আচ্ছা, 1 বছর সমান কতদিন আমরা আগে দেখি। 1 বছর সমান আমরা জানি 365 দিন। তো 13 বছর মানে 13 গুণ 365 দিন। আর 1 মাস মানে কতদিন? 1 মাস মানে 30 দিন। তাহলে 9 মাস মানে 9 গুণ 30। তাহলে এই দুটো যদি আমরা যোগ করি তাহলে 13 বছর 9 মাস সমান কতদিন আমরা পেয়ে যাব। দেখা যায় 4745 যোগ 270 মানে 5015 দিন হচ্ছে। এবার দেখো 3 8 যোগ 1 12 যোগ 5 36। এটাকে আমাদেরকে কি করতে হবে? যোগফল নির্ণয় করতে হবে। এবার যদি 8 12 36 এর যদি আমরা লসাগু নির্ণয় করি, তাহলে আমরা কি পাবো দেখি। 4 2 8, 3 4 12, 4 9 36। আবার দেখো এটি 3 দিয়ে করি, 2 থেকে গেল, 3 1 3, 3 3 9। ঠিক আছে, এবার দেখো আমরা এই দুটো গুণ করছি। দেখো 3 গুণ 2 6, 6 গুণ 3 18, 18 গুণ 4 কত হয়? 72 হয়। তাহলে আমরা 72 পেলাম লসাগু। এবার 72কে এখানে 8 আছে দেখো, তাহলে 8 যদি থাকে তাহলে এই যে 4 2 8 হয়ে যাচ্ছে। তাহলে এবার দেখো 3 বাকি থাকছে কোনটা? 3 3 9, 3 3 9, 3 9 27। আবার 72 দেখো এখানে 72 কোথায় যাচ্ছে? আমি অন্য কালে দেখাচ্ছি। 72 নিচে হচ্ছে 12, আমাকে এখানে 12 করতে হবে। দেখো 3 গুণ 4 12 হচ্ছে। তাহলে 3 গুণ 4 বাদ দিয়ে বাকি হচ্ছে 2 গুণ 3 2 গুণ 6। তাহলে 6 1 6। তারপরে এখানে কোথায় 36, দেখো এখানে 36 কোথায় যাচ্ছে? 36 দেখো কোথায় যাচ্ছে? দেখো এখানে যদি আমরা 3 2 6, 3 6 18 করি, আর এই 4কে যদি আমরা 2 দিয়ে ভাগ নিই, 2 2 4 করি, তাহলে কিন্তু আমরা 18 2 36 আমরা পাবো। তাহলে এখানে আমরা 36 যদি পাই তাহলে 36 2 72, 5 2 10। ঠিক আছে, 43/72 বোঝা গেল। এবার 5 6 বিয়োগ 1 3 বিয়োগ 2 9, এর লসাগু করলে আমরা কিন্তু 6 3 আর 9 এর লসাগু করলে আমরা 18 পাবো। যেমন করে লসাগু দেখালাম এইভাবে লসাগু করবো, দিয়ে আমরা 18 পাবো। 18 পেলে 3 6 18, 3 5 15 হলো। 3 6 18, 6 1 6, 9 2 18, 2 2 4, 15 বিয়োগ 6 বিয়োগ 4 সমান কত হয়? 15 বিয়োগ 6 করলে 9, 9 বিয়োগ 4 করলে 5, তাহলে 5 এর 18 বোঝা যাচ্ছে। এবার দেখো বলেছে সরল করো। 72 বিয়োগ থার্ড ব্র্যাকেট শুরু 36 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট শুরু 90 যোগ ফার্স্ট ব্র্যাকেট শুরু 70/14, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ যোগ 64 গুণ 4। আমরা একটা নিয়ম জানি বদমাস, BODMAS। এখান থেকে কিন্তু আমরা কোনটার কাজ আগে কোনটার কাজ পরে, প্রথমে আমরা জানি ব্র্যাকেট, তারপরে হচ্ছে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। সেই হিসেবে যদি করি কোন ব্র্যাকেটের কাজ আগে হয়? সবসময় ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে হয়, তারপরে সেকেন্ড ব্র্যাকেট, তারপরে থার্ড ব্র্যাকেট। তো ফার্স্ট ব্র্যাকেটের কাজ যদি আমরা আগে করি, দেখো 70/14, বাকিগুলো সব সমান রেখে দিলাম। দেখো এখানে কিন্তু কোনো চেঞ্জ করিনি, একবার 70/14 করেছি। 70/14 করলে আমার এখানে আসে 5 এলো। তারপরে দেখো তারপরেরগুলোও কিন্তু চেঞ্জ করলাম না, যোগ 64 গুণ 4, এটা কিন্তু যেমন আছে তেমন রেখে দিলাম। এবার দেখো তাহলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ হলে এবার করবো সেকেন্ড ব্র্যাকেটের কাজ, অর্থাৎ এর কাজটা এবার করব। এর কাজটা যদি আমরা এবার করি তাহলে 72 বিয়োগ 36 বাকি যা আছে সেম রেখে দেবো।
বাকি আমাদের যা আছে এগুলো কিন্তু আমরা সেম রেখে দেবো। শুধু 95 যোগ 5, 90 যোগ 5-এর কাজটা করব। 90 যোগ 5 করলে আমরা পাবো 95। 95 যদি আমরা পাই তাহলে 36 বিয়োগ 95 যোগ 64 গুণ 4, যেমন আছে তেমন রেখে দেবো। এবার কিসের কাজ করব? এবার করব আমরা থার্ড ব্র্যাকেটের কাজ। এবার আমরা যদি থার্ড ব্র্যাকেটের কাজ করি, অর্থাৎ এই ব্র্যাকেটের কাজ যদি করি, তাহলে 36 যোগগুলো আগে নিয়ে এলাম। 36 আগে কিছু নেই, মানে তার আগে কি আছে? যোগ চিহ্ন আছে। 64, তা দুটোকে একসঙ্গে করে নিলাম, বিয়োগ 95 করে আমরা কি পাবো? 72 বিয়োগ 100 বিয়োগ 95, মানে 72 বিয়োগ 5 গুণ 4। এবার আমরা 72 বিয়োগ 5 গুণ 4, তা আমরা জানি কার কাজ আগে? বিয়োগের কাজ আগে নাকি গুণের কাজ আগে? আমরা জানি গুণের কাজ আগে। তাহলে 5 গুণ 4-এর কাজটা আগে করবো। 4 5 20, তাহলে 72 বিয়োগ 20, 72 বিয়োগ 20 করলে 52 হয়। বুঝতে পেরেছ? এইভাবে আমরা এই সরলটা করলাম। এবার দেখো 6-এর দাগের অঙ্ক কি বলেছে? একটি ঘড়ি 235 টাকায় বিক্রয় করলে যত লাভ হয়, 219 টাকায় বিক্রয় করলে তত ক্ষতি হয়। ঘড়িটির ক্রয় মূল্য কত? এখানে দেখো 3 আছে। তো দেখো এটা যদি আমি 235 থেকে 219 বাদ দিই, তাহলে আমরা যা পাবো তাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তাহলে আমরা এর ডিফারেন্সটা পেয়ে যাব। তো 16 ভাগ 2 করলে আমরা কত পাবো? 8। তাহলে 219-এর সঙ্গে 8 যোগ করলেও 227 হয়। আবার 235 থেকে যদি 8 বিয়োগ করি তাও কিন্তু 227 হবে। অতএব ঘড়িটির ক্রয় মূল্য 227 টাকা। এবার দেখো কি বলেছে? একটি কাজ 15 জন শ্রমিক 28 দিনে করতে পারে। কাজটি 21 দিনে শেষ করতে হলে আরও কতজন শ্রমিক অতিরিক্ত লাগবে? তো তাহলে আমরা যদি 15 গুণ 28 বাই 21 করি, তাহলে কি পাবো? 420 বাই 21 মানে 20। অতএব আরও 20 বিয়োগ 15 মানে 5 জন অতিরিক্ত শ্রমিক লাগবে। এবার দেখো 8-এর অঙ্কটা, 9টি সংখ্যার গড় 65, প্রথম 4টি সংখ্যার গড় 63 এবং শেষ 4টি সংখ্যার গড় 71 হলে পঞ্চম সংখ্যাটির মান কত? তাহলে 9টি সংখ্যার গড় যখন 65 বলেছে, তাহলে 9টি সংখ্যার সমষ্টি কত হবে? 65 গুণ 9 সমান 585। প্রথম 4টি সংখ্যার গড় কি বলেছে? 63, মানে সমষ্টি যদি করি 63 গুণ 4 মানে 252। শেষ 4টি সংখ্যার সমষ্টি, শেষ 4টি সংখ্যার গড় 71 বলেছে, তাহলে সমষ্টি 71 গুণ 4 মানে 284। তাহলে 8টি সংখ্যার সমষ্টি কত হচ্ছে? 252 যোগ 284 মানে 536। অতএব পঞ্চম সংখ্যাটির মান হচ্ছে 585 মাইনাস 536 মানে 49। 10 নম্বর, একটি সরলরেখা অঙ্কন করতে কমপক্ষে কটি বিন্দুর প্রয়োজন? আমরা জানি একটি সরলরেখা অঙ্কন করতে কমপক্ষে 2টি বিন্দুর প্রয়োজন। এবার একটি বৃত্ত অঙ্কন করে তার বিভিন্ন অংশ চিহ্নিত করো। তোমরা জানো কাটা কম্পাসের সাহায্যে বৃত্ত অঙ্কন করতে। বৃত্ত অঙ্কন করে তার বিভিন্ন অংশ, যেমন এটা কি? এটা বৃত্তের পরিধি, এখান থেকে এতটা যদি হয় এটা বৃত্তের ব্যাস, এটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ, এটা বৃত্তের কেন্দ্র। ঠিক আছে? এইভাবে কিন্তু তোমরা অঙ্কন করে এগুলো চিহ্নিত করবে। তো তোমাদের এই গেল তোমাদের অঙ্কের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফাইনাল পরীক্ষার প্রশ্ন এবং তার উত্তর। তোমার যে এইটাই সেম টু সেম পরীক্ষায় আসবে তার কোনো মানে নেই, তোমাদের এই ধরনের প্রশ্ন আসবে। তোমরা তোমাদের বইটা খুঁটিয়ে প্র্যাকটিস করো, তাহলে দেখবে তোমাদের পরীক্ষায় সাফল্য নিশ্চিত। এর আগে যে অঙ্কের সেটটা দিয়েছি সেটাও তোমরা ভালো করে করবে। তো তোমাদের পরীক্ষা কিন্তু আর বেশি সময় নেই আসতে, তাই তোমরা ভালো করে মন দিয়ে প্র্যাকটিস করো। আশা করি তোমাদের পরীক্ষায় সাফল্য আসবেই। তাহলে তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।